তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? আপনি এখানে কেন? আপনার মেয়ে বন্ধুদের বাদ দিয়ে এখানে কেন এসেছেন? মাইয়া মানুষ। কি বলেন? কিছু না। ইভান লাগেজ খুলে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নদী গম্ভীরভাবে মুখ বানিয়ে বসে থাকলো। ইভান গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। শার্ট প্যান্ট ধুয়ে বের হইতেই আতিয়া বলে ওঠে, ভাই তুই? আপু, তুমি নাক ডেকে ঘুমানো শুরু করছো কবে থেকে? ফাজিল, তোকে তো আমি। ইভান হেসে দৌড়ে বারান্দায় চলে গেল। শার্ট প্যান্ট মেলে দিয়ে বের হতেই আতিয়া মারতে লাগলো। ইভান আতিয়ার গলা জড়িয়ে ধরে বলল, এতদিন পর আসলাম আর তুমি আমাকে মারছো, চলে যাব? না আর মারবো না। ভাই কখন এসেছিস, আমাকে তো একবার বললি না। সারপ্রাইজ দিলাম। সাফন তো অনেক খুশি হবে, ওই যদি জানতে পারে। ওই ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা তোরা তাহলে ঘুমা, আমি আমার রুমে যাই। আচ্ছা। আতিয়া চলে গেল। ইভান দরজা খুলে দিল। নদীর দিকে তাকাতেই ইভান নদীর পাশে বসলো। নদী কিছুটা দূরে সরে বসলো। ইভানও নদীর কাছে বসতে লাগলো। নদী উঠে যেতে নিলে ইভান নদীর ওড়না ধরে মাথা মুছতে লাগলো। নদী পিছনে ঘুরে তাকাতে দেখে ইভান মাথা মুছে। ইভান মুছে বলল, গুড নাইট। ইভান খাটে শুয়ে পড়ল। নদী রাগ করে বাম পাশে ঘুমাতে যাবে, ইভান আবার ওইদিকে ঘুরে শুয়ে পড়ল। নদী ধাক্কা দিতে লাগলো। ইভান বলে ওঠে, আমার উপরে ঘুমাতে চাইলে ঘুমাতে পারে, বাট আমার খাটে জায়গা হবে না। ঘুমাবো না। নদী চলে যেতে লাগলে ইভান টান দিয়ে নদীকে নিজের উপরে ফেলে দিল। দুজনে নিঃশ্বাস একে অপরের মুখের উপরে পড়তে লাগলো। নদীর অনেকটা লজ্জা লাগতে লাগলো। ইভানও কিছুটা শরম লাগলে ইভান ছেড়ে দিল। নদী অন্যদিকে ঘুরে তাকালো। ইভান খাট থেকে নেমে বলল, মানে ফোনে কথা বলা অনেক সহজ, সামনে আসলে এমন শরম লাগছে কেন? আমি কি জানি। ইভান নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে নদীর কাছে গিয়ে কোমর ধরে কাছে টেনে নিল। নদী চোখ বন্ধ করে ফেলল। ইভান নদীর কাপা ঠোঁটগুলোর দিকে নিজের ঠোঁট এগিয়ে দিতে লাগলো। ইভান নিঃশ্বাস মুখের উপর পড়তেই নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। ইভান নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ইভানের মাথার পিছনের চুল খামচে দিয়ে ধরে কিস করতে লাগলো। ইভান আস্তে আস্তে নদীকে ঘাটের উপরে ফেলে দিল। আস্তে আস্তে নদীর বুকের উপর থেকে ওড়না সরিয়ে ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে দুজন হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করতে ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে ইভানের ফোন বেজে উঠলে ইভান নদীর বুকে মাথা দিয়ে শুয়ে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। দেশে এসেছো? ইভান নদীর উপর থেকে উঠে পড়তে চাইলে নদী ইভানকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। ইভান বলল, আমার নাম্বার কই পাইছেন? আমি আপনার স্ত্রীর চাচাতো বোন। কি? হ্যাঁ। ইভান ফোন কেটে দিয়ে নদীকে বলল, নদী, আপনার চাচাতো বোনের নাম রাইসা। হ্যাঁ, তুমি কিভাবে জানো? আর এই অসময় ওর নাম বলছো কেন? আর কে কল দিয়েছিল? ইভানের রাগের মাত্রা বেড়ে যেতে লাগলো। ইভানের ফোন বাজতে লাগলো। ইভান ফোনটা অফ করে দিল। ইভান রাগে প্যান্ট পরে নিল। নদী অবাক হয়ে বলল, কি হয়েছে, এমন করছো কেন? তুমি ঠিক আছো? কিছু না, ঘুমান। ইভান বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। নদী কিছু বুঝতে পারলো না। ইভানকে ডাকতে লাগলো। ইভান কোনো উত্তর না দিয়ে বসে থাকলো। নদী জোরে জোরে ডাকলো। ইভান দরজা খুলে দিল। নদী ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইভান কি হয়েছে, এমন কেন করছো? আমাকে খুলে বলো। আমার সাথে কথা না বলে এভাবে বারান্দায় থাকবে না তো। বলো কি হয়েছে তোমার? আমি কি তোমাকে অখুশি করে ফেলেছি? তুমি কি আমার কোনো বিষয়ে অখুশি? বলো, আমি নিজের ভুলগুলো শুধরে নেব। নদীকে কান্না করতে দেখে ইভানের খারাপ লাগলে বুকের সাথে চেপে ধরে কপালে চুমু দিয়ে বলল, কিছু হয় নাই, চলেন ঘুমাবো। ইভান নদীকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী শান্তিতে ঘুমিয়ে গেলে ইভানের চোখে পানি গড়িয়ে পড়লো। সাথে সাথে মুছে নিয়ে শক্ত করে নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 8টার দিকে ঘুম ভাঙলে ইভান দেখে নদী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল হেয়ার ড্রাই করছে। ইভান পিছন থেকে নদীর কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিলে নদী কেঁপে উঠল। ইভান নদীর কাঁধে থুতনি রেখে আয়নায় তাকিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। তাই? হুম। এই জন্য লাগেজ জামা কাপড় বের করতে এইগুলো পেয়েছি। সরি, রাতে দিতে ভুলে গেছিলাম। একটা গলার হার নিয়ে এসেছি, পেয়েছেন কি? আমি ভেবেছিলাম হয়তো আন্টি বা আতিয়ার জন্য নিয়ে এসেছো। না, আপনার জন্য নিয়ে এসেছি। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদে কাজ হবে?
আমার গিফট দেন। আমি তো জানতাম না তুমি আসবে, জানলে তোমার জন্য আমি কিছু কিনে রাখতাম। যে গিফট লাগবে ওইটা আপনার কাছে আছে। নদী কিছুটা অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কই, আমার কাছে আবার কি আছে? অনুমতি দিলে আমি নিজে থেকে গিফট নিয়ে নিব। থাকলে নাও, অনুমতির কি আছে? ইভান সাথে সাথে নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিলে নদী হেসে ফেলল। ইভানের মাথা চেপে ধরে পাল্টা কিস করতে লাগলো। 3 মিনিট পর দুজন ছেড়ে দিয়ে হাসতে লাগলো। ইভান বলে ওঠে, আহ, কি মিষ্টি গিফট সকাল সকাল। যাও ফাজিল একটা, গোসল করে নাও। আমার ফ্যামিলি থেকে মানুষজন আসবে আমাদের নিয়ে যেতে। ওকে বউ আমার, থাকো। ইভান নদীর ঠোঁট হালকা করে কিস করে ওয়াশরুমে চলে গেল। নদী হালকা হাসি দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে খাটের উপরে রেখে দিয়ে চলে গেল। নদী নিচে গেলে আতিয়া বলল, বাহ দোস্ত, তোকে তো অনেক সুন্দর লাগছে। আহারে, কতদিন পর মুখে কত হাসি। প্রচুর। আমি তোর ছোট ভাইয়ের বউ, দিন দিন ভুলে যাস কেন? ও থুকু, তুই আমাকে সম্মান কর, তোর জামাইয়ের বড় বোন আমি। আসসালামু আলাইকুম বড় আফা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাইয়ের বউ, ভালো আছি। দুজন হেসে দিল। ওদের কথাবার্তা শুনে সবাই ফিক করে হেসে দিল। নদী ইভানের আম্মুকে বলল, আন্টি আজকে আমি রান্না করে। আচ্ছা, তুমিও করো আমিও করি, দুজন মিলেই করি। ওকে। নদী ইভানের আম্মুর সাথে কাজ করতে চলে গেল। এদিকে ইভান গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে আসলে সাউফান দৌড়ে ইভানের কোলে উঠে বলে, মামা মামা, তুমি অনেক পচা, আমাকে একটুও ভালোবাসো না? এইটা কে বলছে? আমার একমাত্র পিচ্চিকে আমি ভালোবাসি না? কে বলছে বলো? আমি তাকে মাথায় একটা টোকা দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। ইভানের কথা শুনে সাউফান ভয়ে আস্তে আস্তে বলে, মামা, এটাই আমি বলছি, আমাকে আম্মুর থেকে দূরে করে রেখো না। নানু তোমার জন্য অনেক কান্না করে মাঝে মাঝে, আমি আমার আম্মুকে কান্না করতে দিব না। সাউফানের কথা শুনে ইভান বেশ অবাক হয়ে গেল। সাউফানের কপালে চুমু দিয়ে বলল, ধ্যাত, আমি কি আমার আব্বুকে উগান্ডা পাঠাতে পারি? ইভান সাউফানকে চুমু দিয়ে রান্নাঘরে গিয়ে ইভান ওর আম্মুকে পিছন থেকে কাঁধে থুতনি রেখে বলল, আম্মু, কি রান্না করো? এই তো তোমার জন্য পোলাও রান্না করছি। আমি সাহায্য করি। না বৌমা, করছি, তুই রেস্ট নে। বাহ বা আম্মু, তুমি দেখে আমাকে পর করে দিলে। ইভান খুশি হয়ে গালে কিস করে সাউফানকে বলল, আব্বু যাও, তোমার আম্মুর কাছে আমি রান্নায় সাহায্য করি। সাউফান চলে গেল। ইভান নদী ওর আম্মুর মাঝখানে দাঁড়িয়ে থেকে রান্না করা দেখতে লাগলো। মাংস রান্না হইলে ইভানের আম্মু বলল, নদী, ওনাকে একটা মাংস বাটি দিয়ে দাও, উনি চেক করে একটু সাহায্য করবে। ইভান দাঁত কেলিয়ে আসলে নদী ফিক করে হেসে বলে, এইটা ওনার সাহায্য করার নমুনা। আর আমি লবণ ঝাল সব চেক করে দেখব এটা কয়জন সাহায্য করতে পারে। হ্যাঁ। ইভানের কথা শুনে নদী হাসতে লাগলো। ইভানকে মাংস দিয়ে দিলে ইভান বসে থেকে খেতে লাগলো আর বলল, মজা হয়েছে। সাহায্য করা হইলে আপনি আসতে পারেন। ধুর আম্মু, তাড়ানোর চেষ্টা করো কেন? আমি আর একটু সাহায্য করি। এবার কি সাহায্য করবেন? নুডলস রান্না করে দাও না আম্মু। ওখানে দেখেন রান্না করা শেষ, আমি জানি আমার বাড়িতে একজন এসেছে, নিয়ে নেন। ইভান নুডলস নিয়ে খেতে লাগলো। ওর আম্মুর মুখে একবার দিল। নদীর দিকে এগিয়ে দিলে নদী লজ্জায় রাগের লোক নিয়ে তাকালে ইভানের আম্মু বলে, নিয়ে নাও, না হইলে ওইভাবে ধরে রাখবে। নদী পরে খেতে লাগলো। ইভান এভাবে 3 চামচ মুখে দিয়ে সব দুজনকে ভাগ করে খাওয়াই দিয়ে বলল, আমার সাহায্য করা শেষ, আমি যাইগা। আচ্ছা বাপজান, আপনি এখন আসতে পারেন। এত কাজে সাহায্য করি তাও কারো মন পাওয়া যায় না। হাতে কি চোখে কিছু পড়ে? ইয়ে মানে আম্মু, আমি তো মজা করছি। ইভান কথাটা বলে বের হয়ে গেল। নদী জোরে জোরে হাসতে লাগলো। এটা কি হলো? নুডলস সব আমাদের তো খাওয়া দিয়ে শেষ করে দিল। এই ফাজিলটা এমন প্রতিদিন জ্বালাবে, ছোটবেলা থেকে আমাকে এভাবে জ্বালায়। এখন বুঝলাম কেন আপনি মাঝে মাঝে রান্নার সময় কান্না করতেন। ছোট সন্তান কাছে না থাকলে কান্না আসার মতো। এই ছোট্ট ছোট্ট পাগলামি অনেক মিস করতাম। আমার কোলে ছেলে কখনোই আমার থেকে দূরে যেত না। আমি যদি কখনো ওকে বকা দিতাম, মানুষ বকা দিলে দূরে গিয়ে কান্না করতো। ওই উল্টো আমার আঁচল দিয়ে চোখ মুছতো আর কান্না করতো। একদম আমার থেকে দূরে যেত না। আমি দূরে যেতে বললে আরো জড়িয়ে ধরতো। সেই ছেলেকে হঠাৎ করে লন্ডন পাঠালেন কেন?
বাংলাদেশে তো কত ভালো কলেজ ভার্সিটি আছে। সেই অনেক কাহিনী মা। দুজন টুকটাক কথা বলে রান্না শেষ করে সব টেবিলের উপরে সাজাতে লাগলো। আতিয়াকে দেখে বলল, আম্মু, ইভান বড় ভাইয়াকে নিয়ে আসতে গেছে। আতিয়ার কথা শুনে নদীর রাগ হতে লাগলো। ইভানের আম্মু রেখে বলল, মানে কি? ওকে ঠিকানা কে দিয়েছে? আম্মু আমাকে অনেক জোর করেছিল, সাফওয়ান বলে দিয়েছে। মামা, আমি সাব্বির আঙ্কেলের বাড়িতে মামার সাথে দেখা করতে গেছিলাম। পরে ইভান চলে যায়, জিজ্ঞেস করলে বলে আমার ভাই ভাবিকে আনতে যাচ্ছি। ওই জানে না ওর বড় ভাই কি করছে? আমাদের মান সম্মানের কথা না ভেবে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে। ওকে সব বলছি, ওই বলে ভালো করছে। ইভানকে কল দে। আতিয়া কল দিলে ফোন বন্ধ পায়। তখন নদী বলে, ইভান মনে হয় ফোন রেখে চলে গেছে। রাতে কে যেন কল দিয়েছিল, দেখতে পেলাম অনেক চিন্তিত ছিল। আর কেউ ওকে বারবার কল দিচ্ছে, পরে ফোন অফ করে রেখে দেয়। ওকে আবার কে কল দিল? জানি না। ইভান দরজায় নক করতে লাগলো। ইভানের কথা শুনে সাব্বিরের স্ত্রী বলে, আরে ইভান, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? ইভানের কথা শুনে সাব্বিরের স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভিতরে আসো। হ্যাঁ আসো। ইভান ভিতরে ঢুকলো। ইভানকে সোফায় বসতে দিয়ে সাব্বিরের স্ত্রী বলে, রাফি ভাইয়া, ভাবি বসার ঘরে আছেন তো? সাব্বিরের স্ত্রীর কথা শুনে রাফির স্ত্রী রূপা আসলো। ইভান রাফিকে গিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। রাফি থমকে গেল। রাফি ইভানের কপালে চুমু দিয়ে বলে, ভাই, তুই আমার উপর রাগ করিস নাই। আমি তো ভেবেছিলাম তুই আমাকে সহ্য করতে পারবি না। আমি জানতাম না আব্বু আম্মু তোর সাথে আবার বিয়ে দিয়ে দিবে। আমি তোমার উপরে প্রথমে রেগে গেছিলাম যে একটা মেয়ের জীবন নিয়ে এমন করা ঠিক করো নাই, বাট এখন আমি বুঝতে পারছি তুমি কেন এমন করছো। কি বুঝছস? তুমি আমার প্রতিশোধ নিয়েছো, তাই না? রাফি চুপ হয়ে গেল। রূপা বলে উঠে, ঠিক ধরেছ ইভান। ভাবি ভাইয়া ওইসব বাদ দিয়ে চলো, রেডি হও, আমি তোমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। আব্বু আম্মু আমাদের সহ্য করতে পারছে না। আমি চাই না যেখানে আমার সম্মান নাই, আমার স্ত্রী সম্মান পাবে না, সেখানে যেতে চাই না। আরে ধুর, কি বলো, আমি আছি, কে কি বলে আমি সেটাই দেখবো। চলো আমার সাথে। বাট ভাইয়া, তুমি হুদাই নদীকে কেন যে শিকার বানালে, এইটা একদম ঠিক করো নাই। ওই তো আমাদের কোনো ক্ষতি করে নাই। আমি যদি বিয়ে না করতাম তাহলে ওই মেয়েটার কি হতো? ভালো হইতো। ধ্যাত ভাইয়া, ওইসব মোটেও ভালো হইতো না। আমি ওইসব নিয়ে আর ভাবি না। চলো, আমার ভালো হয়েছে বাহিরে গিয়ে নিজেকে চিনতে শিখছি আর নিজের মতো চলতে পারি। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি। আমি আমার ভাস্তা বা ভাস্তি যেই আসুক তাকে আমার বাড়িতে দেখতে চাই। চলো চলো বলছি। আর রেগে না থেকে যখন পিচ্চি দুনিয়াতে আসবে তখন আম্মু আব্বু কেউ রেগে থাকতে পারবে না। আব্বু আম্মু দুইটাই স্বার্থপর, জানোস? আব্বু আম্মু দুইটাই স্বার্থপর, জানোস? আমাকে নদীর সাথে কেন বিয়ে দিতে চাইছিল? নদীর আব্বু আর আমাদের আব্বু কোম্পানির জন্যই এই বিয়েটা দিতে নিয়েছিল। বাদ দাও, রেডি হয়ে নাও। ভাবি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান না। ইভান জোর করলে রাফি রূপা রুমে চলে গিয়ে রেডি হতে লাগলো। সাব্বিরের বউ বলে, ইভান, তোমাকে খেতে দি, আসো। ভাবি, আমি সকালে নুডলস খাইছি, একদম পেট ভরা, প্লিজ রাগ করেন না। আমি পরের বার আসলে একদম পেট খালি রেখে আসবো। ইভানের কথা শুনে সাব্বিরের বউ কান ধরে বলে, ফাজিল, তোর খালি আমাদের বাড়িতে আসলে বাহানা। এতদিন পর এসেছিস আর না খেয়ে চলে যাবি? ইভান হাসতে হাসতে বলে, ভাবি ছাড়েন, লাগছে তো। আরে বাবা সত্যি, পরের বার আসলে খাবো। ইভানকে মারতে লাগলো। ইভান হাসতে লাগলো। রাফি রূপা বের হইলে দুজন গিয়ে খুনসুটি দেখে রাফি হাসতে লাগলো। সাব্বিরের বউ বলে, রূপার তাও ভালো এমন একটা কিউট দেবর পাইছো, সারাদিন মারবে ওকে যেন আরামে থাকতেও দেয় না। ফাজিল কোথাকার। কি অভদ্র ভাবি রে। ভাবি, মোটেও ওনার কথা শুনবেন না, উনি হুদাই আমাকে মারে। সব কাজিনের বউগুলো পেতনি এক একটা। ইভান কথাটা বলে হাসতে লাগলো। সাব্বিরের বউ রেগে মারতে যাবে, ইভান সাথে সাথে লাফ দিয়ে সোফা থেকে রাফির পিছনে লুকিয়ে গেল। সাব্বিরের বউ বলে, তোর বিয়ের অনুষ্ঠান করবে না? সব ভাবিদের আমি এই কথা বলে দেব, পরে দেখিস তোর কি হাল হয়। আমি অনুষ্ঠান করব না, আমার বউ তো বাড়িতে আছে। ইভানকে মারতে ইভান দৌড়ে বাইরে চলে গেল।
দরজা থেকে বলে, ভাবি আবার পরে আসবো। আর তুমি অনেক পেতনি মার্কা, সুন্দর, প্রশংসা করলাম। ইভানের কথা শুনে সবাই হেসে দিল। সাব্বিরের বউ বলে, পেতনির দেবর বউ নিয়ে আসিস। ঠিক আছে ভাবি, যাইয়েন। তিনজন বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইভান ড্রাইভিং করতে লাগলো। রূপা হাসতে হাসতে বলে, তুমি তো অনেক ফানি দেখছি। তোমার ভাইয়া তোমার ব্যাপারে অনেক বলতো, তুমি অনেক সরম, ভালো মনের। আসলে এখন বাস্তবে দেখে বুঝতে পারছি। আরে না ভাবি, আমি মোটেও ভালো না। আমি ভদ্র মেজাজির মানুষ। তিনজন কথা বলতে বলতে বাসার ভিতরে চলে আসলো। তিনজন নেমে পড়ল। ইভান বলল, তোমরা যাও, আমি একটু গাড়ি সাইডে রাখি। রাফি রূপা যেতে লাগলো। ইভান গাড়ি সাইডে রেখে ভিতরে ঢুকতেই দেখে ইভানের আম্মু রাফিকে কিছু বলবে। সাথে সাথে ইভান বলল, আব্বু আম্মু, দয়া করে ভাইয়া ভাবিকে কিছু বলবে না। বিয়ে করে নাই, আমি তো করছি, তাই না? তোমার ভাইয়া তোমার ওপর চাপে দিয়ে চলে গেল। আমাদের দুই ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, আর তুমি সেই ভাইকে বাড়িতে নিয়ে আসলে। আঙ্কেল, আমার ভাইয়ের বউ থাকতে কেন আপনার মেয়েকে বিয়ে করবে? আমি চাচ্চু হতে যাচ্ছি। আমি চাই না আমার ভাই ভাবি এই সময় বাহিরে থাক। ভাবির মানুষের প্রয়োজন আছে। আমার মেয়েকে দিয়ে যেন তোমার ভাবির আবার সেবা করতে পাঠাও না। এইটা কি ধরনের কথা? আমার বউ তার বড় বোনকে সেবা করতে পারে, সমস্যা কোথায়? মিলেমিশে থাকার নাম ফ্যামিলি। ফ্যামিলির বড় ছেলে বাহিরে থাকবে আর সবাই ভালো থাকবে নাকি? আম্মু আব্বু, ভাইয়া ভাবিকে যেতে দাও। যে আমার বোনের সাথে এমন করলো, তাকে কোন দুঃখে আমার বোন তাকে বোন ভাবে? চাচু, আপুকে নিয়ে বাড়িতে চলো। এই, তুই চুপ থাক। তুই আমার বাড়িতে আত্মীয় হয়ে এসেছিস, থাক। আমাদের বিষয়ে নাক গলাবি না। ইভানের ব্যবহার দেখে সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আব্বু আম্মু নদী অবাক হয়ে বলল, ইভান, এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার চাচাতো বোনের সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি চাইলে সব পারি। আমি ঝামেলা চাই না। আপনি আমার স্ত্রী। আমি যেখানে চাইবো আপনাকে সেইখানে থাকতে হবে। আমি কি আপনাকে স্ত্রী হিসেবে মানি নাই? নাকি আপনাকে আমি কষ্ট দিয়েছি? আপনি আপনার ফ্যামিলির কথা শুনে চিল্লাচ্ছেন। দেখেন, আমার ভাই ভাবি এই বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি মানছি আপনার সাথে আমার ভাইয়া অন্যায় করছে। আমার ভাই রাগের মাথায় এমন করছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ভালোই, এক ভাই রাগের মাথায় অন্যায় করবে, আরেক ভাই ক্ষমা চাইবে, খুব ভালো। আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো আর আমার দুই ভাই থাকতো, পারতেন এই জায়গায় মেনে নিতে? আমি তো ক্ষমা চাচ্ছি, তাই না? আর আমি তো আপনাকে বিয়ে করছি। আপনাকে তো আর আমি কষ্ট দিচ্ছি না। আমি যদি আপনাকে ভালো রাখতে পারি, সেখানে আপনার আর কি চাই বলেন? থাক ইভান, ঝামেলা করিস না। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। তোমরা বের হইলে আমিও বের হয়ে যাব। আমি সোজা লন্ডন চলে যাব। এখানে থাকার কোনো মানে হয় না। ওনার মনে তো আগুন জ্বলছে রাগে আমি আসাতে। উনি খুশি না। ভালোই তো কথা শিখছিস। তোকে চুপ থাকতে বলছি। সব তোর জন্য হয়েছে। সব জেনেও বেহায়ার মতো আমার বাড়িতে এসে এখন আমার বউ আর আমার মাঝে ঝামেলার সৃষ্টি করার জন্য এসেছিস, তাই না? ইভান, আমার ভাস্তির উপর মিথ্যা দোষ দিবেন না। তুমি আমার ভাস্তিকে চেনো না, জানো না তার সাথে এমন খারাপ ব্যবহার করতে লজ্জা লাগে না? তোমাকে তো আমি ভদ্র ছেলে ভাবছিলাম, এখন তো দেখছি তুমি তোমার ভাইয়ের থেকেও খারাপ। বিয়ান, আমি কিন্তু এসব সহ্য করব না। ইভান, রাইসার থেকে ক্ষমা চা। আর রাফি, তুই রুমে যা। ভাইয়া ঠিক বলছে। আব্বু আম্মু, তোমরা আসলে স্বার্থপর। ইভান কথাগুলো বলে ওর রাফি আর রূপার হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাফি ইভানকে বলতে লাগলো, দেখছোস ওর অবস্থা? এইবার ওকে শিক্ষা দিয়ে আমি এখন থেকে যাব। চিন্তা করো না, ওকে যদি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। কি বলিস? খুন করা যাবে না। ইভান ফিক করে এসে বলে, ভাইয়া তুই বোকা নাকি? খুন কেন করব? ও যত নাটক করুক, আমি জানি ওই আমাকে ভালোবাসে। কি বলিস? ও তো একটা স্বার্থপর। স্বার্থপর হইলে কি হবে? সেই আমাকে এখনো ভালোবাসে। যাই হোক, ওইসব বাদ দাও। ইভান রাফিকে ওর রুমে রেখে চলে গেল। নিজের রুমে গেলে ইভান খাটের উপরে বসে ফোন চালু করলো। নদী রুমে আসলে ইভান কিছু বলল না। স্ত্রী থেকে ভাই ভাবি বড় হয়ে থাকলে
তাহলে থাকো তুমি তোমার ভাই ভাবিকে নিয়ে। আমি